পাত্রী দেখতে এসেছি একরকম জোর করে। কেননা আমার মায়ের আসার কোনো ইচ্ছেই ছিল না। তার কারণ যেই মেয়েকে দেখতে এসেছি তার নাম গ্লেমা। ঘটকের মুখে গ্লেমা নাম শুনে আমার মা হকচকিয়ে উঠেছেন। এ আবার কেমন বিচ্ছিরি নাম! অমন নামের মেয়ে দেখতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তবুও আমি জোরাজুরি করে নিয়ে এসেছি। পাত্রপক্ষকে যতটা খাতির যত্ন করা উচিত তার বিন্দু পরিমাণও গ্লেমার পরিবার করল না। শুকনো ধরনের হাসি দিয়ে বসিয়ে রাখলো প্রায় আধ ঘন্টা। এরপর বাড়ির একজন কাজের লোক চা নিয়ে এলো। সেই চাও আবার ঠান্ডা। মা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমাকে চোখের মধ্যেই ঢুকিয়ে ফেলবে। আমারও খানিকটা রাগ হলো। পাত্র হিসেবে কি আমি এতটাই নগণ্য? যাই হোক, অনেক অপেক্ষার পর গ্লেমার দেখা মিলল। গাঢ় নীলের প্রথম শাড়িটা পরে সে আমাদের সামনে এসে বসলো। তার চুলে বেলি ফুলের গাজর। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। একটা মানুষ এতটা সুন্দর হতে পারে? বিশেষ করে ওর চোখ গাঢ় নীল রঙের। বাঙালিদের চোখ কি অমন হয়? আমরা চলে আসার সময় ওর বাবা গেট পর্যন্ত এগিয়ে দিলেন। আন্তরিকভাবে বললেন, আমি দুঃখিত। আসলে আজ বাসায় মেয়েটার মা ছিল না, তাই আপনাদের আপ্যায়ন করতে পারলাম না ভালো মতো। আমি বললাম, আরে ঠিক আছে। বাড়ি ফিরে মা আমার উপর তুমুল চেঁচামেচি করলেন, কারণ আমি গ্লেমাকে বিয়ে করার কথা বলছি তাই। বড় আপা জিজ্ঞেস করলো, মেয়ে দেখতে কেমন? আমি বললাম, অপরূপা, নীল নয়না। আমার কথা কেড়ে নিয়ে মা বলল, হ্যাঁ, বিড়ালের মতো চোখ, দেখলে ভয়ে বুক কাঁপে, আর মরা লাশের মতো সাদা। সাদা শাড়ি পরলে মানুষ ভাববে কাফন পেঁচানো লাশ। ভদ্রতা সভ্যতা নেই। কোনো সালাম টালাম না দিয়ে ঘরে ঢুকে ধূপ করে বসে পড়ল। কি মেয়ে, ছি ছি! মায়ের কথায় আমি খানিকটা আহত হলাম। মা অন্য মেয়ে দেখার তোড়জোড় শুরু করলো, কিন্তু আমি বেঁকে বসলাম। গ্ল্যামকে ছাড়া কাউকে বিয়ে করব না। 1 মাস পর আমার ফ্লাইট। মায়ের ইচ্ছা বিদেশে এক্কেবারে বউ নিয়ে যাই। যাই হোক, অনেক চড়াই উতরাই পার করে মাকে রাজি করালাম। সেই সিদ্ধান্ত যখন গ্লেমার বাবাকে জানালাম, তিনি অবাক হয়ে বললেন, সত্যি তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছ? আমি বললাম, না হলে বলছি কেন? তিনি আরও অবাক হলেন। বললেন, তাহলে আগামীকাল বিয়ে হয়ে যাক, কি বলো? আমি অবাক হয়ে বললাম, এত দ্রুত? আমি তো এখনো গ্লেমার সাথে আলাদা করে কথাও বললাম না। তিনি বললেন, শুভ কাজে দেরি করতে নেই, আর বিয়ের পর তো সারা জীবন পড়েই রইল কথা বলার জন্য। অবশেষে ঘরোয়াভাবে আমাদের বিয়ে হলো। সবই স্বাভাবিক ছিল, কিন্তু বিয়ের পর যখন সবাই বলল এবার বর বউয়ের কয়েকটা সুন্দর ছবি তোলার পালা, তখন গ্ল্যামার ঘোর আপত্তি করতে লাগলো। সে ছবি তুলবে না। অনেক জোরাজুরি করেও কাজ হলো না, বরং সে কান্না করে দিল। সে কিছুতেই ছবি তুলবে না। এতে উপস্থিত সবাই খানিকটা বিরক্ত হলো। আমারও অবাক লাগলো, ছবি তুলতে না চাওয়ার কারণ কি। বিয়ের 2 দিন পর ঘটল আরেক অদ্ভুত ঘটনা। মা আমাকে নিয়ে ঘরে ডেকে বললেন, শাহিন, তোর বউ মানুষ না। মায়ের কথায় আমি বিরক্তিকর চূড়ান্ত হলাম। বললাম, তবে কি এলিয়ান? মা মুখ ফ্যাকাশে করে বলল, ও একটা মরা মানুষ। এবার আমি হেসে ফেললাম। আমাকে হাসতে দেখে মা আরও ফ্যাকাশে হয়ে গেলেন। বললেন, তোর বউয়ের গ্রামের বাড়ির মেয়ে হলো অমির মা। অমির মার পাশের বাসার আন্টির বাড়িতে কাজ করে। আমি বললাম, তাতে কি? মা বলল, তোর বউয়ের নাকি 12-13 বছর বয়সে নাকি তখন নাকি সে শ্বাসকষ্ট হয়ে মারা গেছিল। আমি বললাম, মারা গেলে সে আমার সাথে থাকছে কিভাবে? অমির মা নামক মহিলার ভাষ্যমতে গ্লেমা মারা গিয়েছিল এটা নিশ্চিত হয়ে সবাই যখন কবর টবর খুঁড়ে ফেলেছে, এমনকি খাটিয়ার মধ্যে তাকে শোয়ানো হয়েছে, তখন সে চিৎকার করে উঠেছিল। এমন গাঁজাখুরি গল্প শুনে আমি হাই তুললাম। অমির মা জোর দিয়ে বলল, ওদের গ্রামে গিয়ে অন্যদের জিজ্ঞাসা করতে। গ্লেমা নাকি দ্বিতীয়বার বেঁচে ওঠার পর আকস্মিকভাবে বদলে গেছে, চুপচাপ হয়ে গেছে, চোখের রঙও নাকি বদলে গেছে। আমি এসবের কিছু পাত্তা না দিয়ে ফ্লাইটের জন্য প্রস্তুতি নিলাম। চলে আসার দিনও মা কাঁদো কাঁদো হয়ে বলল, এই মেয়ের গা হাত পা এত ঠান্ডা কেন, মরা মানুষের মতো? তুই ওর থেকে সাবধানে থাকিস। আমি হেসে মাকে জড়িয়ে ধরে বললাম, কি উদ্ভট দুশ্চিন্তার কারণ। অবশ্য এটা সত্যি, গ্ল্যামার শরীরের তাপমাত্রা অনেক কম, তাই বলে তো আর সে মরা মানুষ না। আমাদের দুইজনের নিউ জার্সিতে খুব সুন্দর একটা সংসার হলো। গ্লেমাকে আমি ডাকতাম নীলাঞ্জনা, তবুও তার নীল চোখের জন্য নয়,
বরং সে সবসময় শুধু নীল রঙের ড্রেস পরতো। খুব গোছানো মেয়ে ছিল সে, চুপচাপ ধীর স্থির। ভীষণ ভীষণ ভালোবাসতাম আমি ওকে। তবে আস্তে আস্তে ওর মধ্যে থাকা কিছু কিছু অদ্ভুত ব্যাপার আমার চোখে পড়ল। সেগুলো একাধারে যেমন অদ্ভুত তেমন ভয়ানক। যেমন একদিন রাতে গ্লেমা আর আমি শুয়ে আছি, বাইরে হঠাৎ ঝড় বইতে শুরু করলো। আমি শুয়ে শুয়ে বই পড়ছি, তো গ্লেমাকে বললাম জানলাটা বন্ধ করে দাও, ঝড় আসছে। আমার হঠাৎ খেয়াল হলো গ্লেমা জানলাটা বন্ধ করেছে, কিন্তু সে ওঠেনি। মানে জানলাটা খাট থেকে খানিকটা দূরে, খাটে বসে নাগাল পাওয়া যায় না। কিন্তু গ্লেমা খাট থেকে জানলা বন্ধ করে দিছে। অবশ্য এটা গ্লেমা স্বীকার করলো না। সে বলল সে খাট থেকে নেমেছে, কিন্তু বই পড়ার নেশায় আমি খেয়াল করিনি। কে জানে, হয়তো তাই। আরেকটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম, গ্লেমা আমার মা বা অন্য কারোর সাথে অডিও কলে কথা বলে। মা যখন ভিডিও কলে আমার সাথে কথা বলে, গ্লেমা তখন ধারে কাছেও থাকে না। প্রথম দিন আমি বসে বসে ইয়ারফোনে গান শুনছি, আর গ্লেমা আমার ঠিক পিছনে দাঁড়িয়ে ফুলদানি পরিষ্কার করছে। তখন আম্মুর ভিডিও কল আসলো, কিন্তু গ্লেমা ব্যাপারটা বুঝেনি বিধায় নড়ল না ওখান থেকে। মা আমাকে জিজ্ঞাসা করলো, কিলে তোর বউ কই? আমি বললাম পিছনেই তো। মা বলল, কই তোর পিছনে তো নেই কেউ। আমি ঘুরে তাকিয়ে দেখি গ্লেমা আছে, কিন্তু ততক্ষণে ও বুঝতে পারলো ভিডিও কলে কথা বলছি। ও দ্রুত সরে গেল। আমি কিছুতেই বুঝতে পারলাম না আসলে কি ওর মধ্যে প্যারানর্মাল কিছু আছে। আরেকদিন কিচেনে রান্না করতে গিয়ে দেখি ওর হাত কেটে গেছে। ও তড়িঘড়ি করে একটা সাদা রুমাল দিয়ে হাত বাঁধলো। আমি কিচেনে এসে বললাম, আসো অ্যান্টিসেপটিক লাগিয়ে দেই। আমার কথা শুনে ও ভয়ে এতটুকু হয়ে গেল, যেন আমি ভয়াবহ কিছু বলেছি। হঠাৎ ওর হাতের দিকে তাকিয়ে দেখি রুমালটা বেশ খানিকটা অংশ নীল রং হয়ে গেছে। ও তাড়াহুড়ো হাতটি ওড়নার নিচে লুকিয়ে ফেললো। আমি অবাক হলাম। কাটা হাতের রক্তে রুমাল লাল হওয়ার কথা, কিন্তু নীল রং এলো কোত্থেকে? আমি এক প্রকার কনফার্ম হয়ে গেলাম যে গ্ল্যামার মধ্যে প্যারানর্মাল ব্যাপার আছে। তাই একদিন সরাসরি জিজ্ঞাসা করলাম এ ব্যাপারে, কিন্তু গ্লেমা অস্বীকার করলো। তার মতে আমি অকারণেই তাকে নিয়ে সন্দেহ করছি। আমি গ্ল্যামাকে জিজ্ঞাসা করলাম, তোমার গ্রামের লোক নাকি তোমাকে একবার মৃত ভেবে দাফন করে ফেলেছিল? আমার কথা শুনে গ্লেমা অদ্ভুতভাবে তাকিয়ে রইল। আমি বললাম, তুমি ভিডিও কলে কেন কথা বলতে চাও না? আর তোমার রক্তের রং কী গ্লেমা? আমার প্রশ্ন শেষ হওয়ার পর গ্লেমা দীর্ঘশ্বাস ফেলল। বলল, একজন এডুকেটেড পার্সন হয়ে তুমি এত বোকার মতো কথা কিভাবে বলছো? মানুষের রক্তের রং কি আলাদা হয়? আর ভিডিও কলে কথা বলতে আমার আনইজি লাগে। আর রইল বাকি দাফনের ব্যাপার, তখন আমি অনেক ছোট ছিলাম। আমার মনে নেই কী হয়েছিল। মনে হয় সেন্সলেস হয়েছিলাম। লোকজন ভেবেছে মারা গেছি। আমি গ্লেমার কথা মেনে নিতে পারলাম না। তার কি করে এত বড় ঘটনা মনে থাকবে না? তবে সত্যি বলতে গ্লেমাকে অবিশ্বাস করতেও মন চাইতো না। ভালোবাসি তো তাই। তবে আমার কপাল খারাপ, অবিশ্বাস করতে না চাইলেও করতে হতো। একদিন অফিস থেকে বাসায় ফিরছি, তো সাধারণত বাসার কাছাকাছি আসলে মানুষজন তাদের বাসার দিকে তাকায়, এটাই স্বাভাবিক। আমিও আমার বারান্দার দিকে তাকালাম। দেখলাম গ্লেমা ফুলের টবগুলোতেও কী যেন করছে। ও সম্ভবত আমাকে লক্ষ্য করেনি। যাই হোক, এরপর দরজায় লক করলাম, কিন্তু ও খুলল না। প্রায় 15 মিনিট টানা নক করার পর দরজা খুলল না। সে নাকি ঘুমাচ্ছিল। আমি অবাক হয়ে গেলাম। তাকে তো আমি আসার সময় বারান্দায় দেখলাম। কি লুকায় ও আমার থেকে? আরও একটা ব্যাপার খেয়াল করলাম, রাত যতই হোক আমি ওকে ডাকলে ও সাড়া দেয়। আগে পাত্তা দেয়নি, কিন্তু ইদানিং আমিও ইচ্ছে করে রাতের বিভিন্ন সময় ওকে খুব আস্তে ডাকি, গ্লেমা। ও সাথে সাথে বলে ওঠে, কি? আমি বুঝলাম ও রাতে আসলেই ঘুমায় না। বেশ কিছুদিন ধরে এমন করে আমি একদিন সকালে গ্লেমাকে ডিরেক্টলি বললাম, একটা মানুষ কি রাতের পর রাত না ঘুমিয়ে বাঁচতে পারে বলো? গ্লেমা হকচকিয়ে হয়ে আমার দিকে তাকায়, বলে, আমি কদিন ধরে অসুস্থ, তাই ঘুম আসে না রাত্রে। তুমি অফিস চলে গেলে আমি বাসায় ঘুমাই। আমি জিজ্ঞাসা করলাম, তুমি অসুস্থ? কই, আমাকে তো কিছু বলো না। চলো ডাক্তারের কাছে যাই। আমার কথা শুনে গ্লেমার চেহারায় ভয়ের ছাপ ফুটে ওঠে। সে বলল, ঠিক আছে, ডাক্তার লাগবে না। কিন্তু আমি নাছোড়বান্দা, ডাক্তারের কাছে তো আমি নিয়েই যাব। আমি এর আগেও খেয়াল করছি ও ডাক্তার, হসপিটাল এসব ইগনোর করে চলার চেষ্টা করে। আমি ভাবলাম হাসপাতালে অবশ্যই ব্লাড টেস্ট করাবে। আসলে কি ওর রক্তের রং, সেটা তখন আমি জানবো। আমারও তো জানার রাইট আছে তার মধ্যে কি প্রবলেম রয়েছে।
গ্লেমা পথ না পেয়ে কান্নাকাটি শুরু করে দিল। সে কিছুতেই ডাক্তারের দেখাবে না। এর মধ্যে একদিন মা ফোন করে কান্নাকাটি করে বলল আমি যেন দেশে ফিরে আসি, গ্ল্যামার সাথে যেন না থাকি। মা নাকি নিজেই গ্ল্যামাদের গ্রামে বাড়ি গিয়ে জেনে এসেছে গ্লেমা একবার মারা গিয়েছিল। সব লোক তাই বলেছে। এই ব্যাপারটা গ্লেমার বাবার বক্তব্য হলো এসব মিথ্যে। গ্রামের লোকজনের সাথে তার শত্রুতা আছে বিধায় তারা বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে বলে। গ্ল্যামাকে আবার ফোর্স করলাম এ ব্যাপারে। গ্ল্যামা আগের মধ্যে কাঁদো কাঁদো হয়ে বলল তার কিছুই মনে নেই তখনকার কথা। যাই হোক, অনেক জোরাজোরির পর আমি ওকে নিয়ে গেলাম হাসপাতালে। ব্লাড টেস্ট করানো হলো, আরও কিছু টেস্ট করানো হলো। আমি তখন মনে মনে অনুতপ্ত হলাম। কত বোকা আমি! ভাবতাম ওর রক্তের রং নীল। ছি, এই যুগে এসব কি চিন্তাধারা আমার! ডাক্তার আমাকে আর গ্ল্যামাকে পৃথিবীর সেরা সুখের সংবাদটা দিলেন। হ্যাঁ, আমরা বাবা মা হতে চলছি। খুশিতে আমার চোখের পানি চলে আসলো, কিন্তু গ্লেমা কেমন ভয় পাচ্ছিল। ডাক্তার বললেন প্রথমবার মা হওয়ার ক্ষেত্রে ভয়টাই স্বাভাবিক। আমি গ্ল্যামাকে বুঝালাম। বাসায় ফেরার পথে গাড়িতে গ্ল্যামা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কি নিষ্পাপ আর মায়াবী না লাগছিল ওকে! কি আছে ওর মধ্যে কি আছে ওর মধ্যে যা কিনা অদ্ভুত! আমি বোকার মতো কত ভেবেছি ও একটু ইন্ট্রোভার্ট, তাই হয়তো ছবি ভিডিও কল কোলাহাল এসব থেকে দূরে থাকে। এমন তো নয় সে কখনো ছবি তুলে নেই, বিদেশে আসার সময় তো তুলেছে। তবু খালি আমি কত কি ভাবি। আমি আমার মা ভাই বোনদের বুঝালাম ওর মধ্যে আসলে ভয়ের কিছু নেই, আর খুশির খবরটাও দিলাম সবাইকে। সবাই ভীষণ খুশি হলো। মা তো আগের কথা নিমেষে ভুলেই গেল। বলল তাড়াতাড়ি ওকে দেশে নিয়ে আয়, এ সময় অনেক যত্নের প্রয়োজন, তুই পুরুষ মানুষ পারবি না। আমি গ্লেমার ভালোই যত্ন আত্তি করছিলাম। একদিন রাতে গ্লেমা বলল আমার দুটো কথা রাখবে প্লিজ। আমি বললাম অবশ্যই, কী কথা? সে বলল ওয়ার্ড্রপের উপর কুরআন শরীফ আছে, ছুঁয়ে বলো তুমি রাখবে। এবার আমি খানিকটা বিচলিত হলাম। কী কথা জানতে চাইলো? সে বলল আগে কুরআন শরীফে ছো। অবশেষে তাই করতে হলো। গ্লেমা বলল বাচ্চা হবে, এই কারণে তুমি আমাকে দেশে নিয়ে যাবে না, আর আমাকে হাসপাতালে যাওয়ার কথা বলবে না। আমার বেবি বাসায় হবে। ওর কথা শুনে আমি হতাশ হলাম। বললাম প্রথম বাচ্চা, আমরা কিছুই বুঝি না, বড়দের সাহায্য লাগবে। না, ডাক্তার লাগবে না, সে দৃঢ়ভাবে বলল। অনেক বুঝিয়েও লাভ হলো না। সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দেশে কিংবা হাসপাতালে যাওয়ার কথা বললে অবশেষে আমি আর কি করব, ছুটি নিয়ে বাসায় ওর খেয়াল রাখি। আর ডেলিভারির আগে আগে একজন নার্স রাখলাম বাসায়। নার্স থাকায় আমি অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গ্ল্যামা বলল এই কদিন আর অফিস যেও না। অফিস তো সারা জীবন যেতে পারবে, কিন্তু আমার সাথে তো আর সারা জীবন থাকতে পারবে না। ওর কথা শুনে আমি অবাক হই। কি বলে না বলে বুঝাই তোমার কিছু হবে না, বাচ্চা হওয়ার সময় সব মেয়েরাই এসব ভাবে। গ্লেমা তাও আমাকে অফিস যেতে দিল না। সারাদিন আমার গা ঘেঁষে বসে থাকে। এই শরীর নিয়ে আমার জন্য এটা ওটা রান্না করে আর উদ্ভট উদ্ভট কথা বলে। অবশেষে যেদিন আমাদের বেবি হবে সেদিন গ্লেমা অদ্ভুত আচরণ করতে থাকে। সে ঘরের দরজা দিয়ে বসে রইল, নার্সটাকেও ঘরে ঢুকতে দিল না। আমি রেগে গেলাম খুব। নর্মাল ডেলিভারিতে অভিজ্ঞদের সাহায্য লাগে। ও কি ভাবছে ও একাই নিজের ডেলিভারি নিজে করবে? এও সম্ভব? আমি দরজা ভাঙতে উদ্যত হলাম। ভেতর থেকে গ্লেমা কাতর কণ্ঠে বলল প্লিজ, আল্লাহর দোহাই লাগে, এমন করো না। এমন কাণ্ড দেখে নার্স বেচারি হতভম্ব। এক পর্যায়ে শত টেনশনের মধ্যে হঠাৎ বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলো। আমি গ্লেমাকে ডাক দিলাম, ও সাড়া দিল না। দ্রুত দরজা ভেঙে ভিতরে ঢুকে ও সেন্সলেস হয়ে আছে। আমি নার্সের কাছে বাচ্চা রেখে ওকে নিয়ে গাড়িতে উঠলাম হাসপাতালের উদ্দেশ্যে। ও তখন খানিকটা চোখ মেলল। সেই সময়ও একই কথা বলল, আমাকে হাসপাতালে নিও না প্লিজ। তুমি কিছু জেনে যাও, আমি চাই না। তাহলে হয়তো তুমি আর আমাকে ভালোবাসবে না। এত শাস্তি দিও না, আমাকে শান্তিতে মরতে দাও প্লিজ। আমি গাড়ি থামিয়ে ওকে জড়িয়ে ধরলাম। বললাম তোমার কিছু হবে না, আমি তো আছি। ও বলল আমি হাসপাতালে যেতে চাই না। তুমি ঠিক ভাবতে আমি অন্যদের মতো নই, তবে আমি যেমনই হই না কেন আমি তোমাকে অনেক ভালোবাসি। এর কিছুক্ষণ পরেই ও মারা গেল। আমিও যে ওকে অনেকটাই ভালোবাসি সেটা আর বলা হলো না। গ্লেমা মারা গেছে 10 বছর হয়েছে। এই 10 বছরটা আমি ওকে কী পরিমাণ মিস করছি তা শুধু আল্লাহ জানে। শুধু আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকা। আবার আমার আর গ্ল্যামার মেয়ে অরু, যদিও আমি বাবা হয়ে
ওকে আমার কাছে রাখতে পারি নাই। গ্লেমা মারা যাওয়ার পর অরুকে নিয়ে যেদিন দেশে আসলাম, সেদিন আমার পরিবার অরুকে দেখে ভয় পেয়ে গেল। বলল, এ এমন কেন? এত কালো বাজে দেখতে। তুই কত সুন্দর দেখতে, তোর বউ তো ফর্সা ছিল, তাহলে এই মেয়ে এমন দেখতে হয়েছে কেন? প্রতিবেশী এক আপু বলতে শুনেছিলাম, আমার মেয়েকে দেখে সে এতই ভয় পেয়েছে যে তার নাকি রাত এক ঘুম হবে না। ওদের কথা শুনে আমি এত কষ্ট পেয়েছিলাম। ওরও সুন্দর না ঠিকই, কিন্তু আমার চোখে তো মনে হয় আমার মেয়ে সবচেয়ে সুন্দর। আমি কাজকর্মে বাইরে থাকতাম, জানতাম না ওরও ঠিকমতো খেয়াল রাখা হচ্ছে কিনা। একদিন অফিসে হঠাৎ আমি হঠাৎ আমার ছোট বোন ফোন করে বলল, ভাইয়া তাড়াতাড়ি বাসায় আয়, ভয়ানক বিপদ হয়েছে। আমি দেরি না করে বাসায় ফিরলাম। এসে দেখি অনেক মানুষজনের ভিড় বাসার সামনে। মায়ের মুখে শুনলাম অরু নাকি আমাদের পাশের বাসার এক আপুর কানে কলম ঢুকিয়ে দিয়েছে। এখন ওনাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। উনি নাকি অরুকে কোলে নিতে চেয়েছিল। আমি মনে মনে হাসলাম। উনি তো আমার মেয়েকে পছন্দই করেন না, ভূতের মতো দেখতে বলে খোঁটা দেয়। আবার কোলে নিতে কেন চেয়েছিলেন? আমি যে অরুকে যেই রুমে সেই রুমে গেলাম, সেখানে আমার বোন বসে আছে। আমাকে দেখে বোন বলল, দেখেছো ভাইয়া, এইটুকু মেয়ে কি ডাকাত? আমি অরুর দিকে তাকিয়ে মনে মনে বললাম, সাবাস, বাঘের বাচ্চা। তখন মাত্র 6 মাস বয়সী অরু খিলখিল করে হেসে উঠল, যেন সে আমার মনের কথাটা বুঝতে পেরেছে। এই ঘটনার পর আরেকটা ঘটনা। আমার মেয়ের কাছে নাকি রাত্রে জিন আসে, আর তা নাকি আমার বোন নিজের চোখে দেখেছে। আমি বোনকে ধমকালাম, কিন্তু তখন আমার ভাই উল্টা আমার সাথে ঝগড়া করলো। সে নতুন বিয়ে করেছে সবে, তার বউ নাকি আমার মেয়েকে দেখে ভয় পায়। কদিন পর তার বাচ্চা কাচ্চা হবে, অরুর দ্বারা যদি তাদের কোনো ক্ষতি হয়। সবাই মেনে নিয়েছে অরুর মধ্যে খারাপ কিছু আছে। সবার সাথে যুদ্ধে হেরে গিয়ে আমি অরুকে আমার শ্বশুরের বাসায় রেখে দিলাম। আমি প্রতিদিন অরুর সাথে দেখা করতে যাই। ওর এখন 10 বছর বয়স। ভীষণ বুদ্ধিমতী হয়েছে মেয়েটা, তবে সবার থেকে একটু আলাদা। একা একা থাকতে পছন্দ করে, তবে আমার সাথে খুব গল্প করে আর সারাক্ষণ ছবি আঁকে। এত সুন্দর একটা বাচ্চা কিভাবে আঁকে আমি বুঝি না। একদিন দেখি বাগানে বসে একাই একাই কথা বলছে। আমি জিজ্ঞাসা করলাম, কার সাথে কথা বলছো? সে হেসে বলল, মার সাথে। ওর কথা শুনে আমার বুকটা মায়ায় ভরে গেল। আহারে বেচারা, একা একা কথা বলেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আমি ওর মাথায় হাত রেখে বললাম, তোমার মা যদি থাকতো তাহলে তোমাকে অনেক ভালোবাসতো, তোমার সাথে গল্প করতো। ওর বলল, হুম, এখনও করে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে বলল, তুমি বিশ্বাস করো না আমার কথা? দাঁড়াও, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। আমি অবাক হয়ে বললাম, কি প্রমাণ? সে বলল, আমি মাকে দেখে তার একটা ছবি এঁকেছি, হুবহু সেম হয়নি। আমি ছোট তো তাই, তবে দেখে বোঝা যায় এটা মা। ওর কথা শুনে আমি অবাক হলাম। সত্যি ও কি এঁকেছে? ও তো ওর মাকে দেখেইনি, ছবিতেও নয়। তাহলে ছবি আঁকলো কি করে? তবে কি সত্যি গ্ল্যামাকে দেখে? আচ্ছা, এমনটা হওয়া কি অস্বাভাবিক? কত প্যারানর্মাল ঘটনাই তো পৃথিবীতে ঘটে। ভাবতে ভাবতে আমার হার্টবিট বেড়ে গেল। এতক্ষণে আমার মেয়ের ঘর থেকে তার আর্টের খাতা নিয়ে এসেছে। আমি তার আঁকা নারীকে অভয়টার দিকে তাকিয়ে রইলাম। কালো রঙের প্রথম মেয়েটা, চোখগুলো কেমন অদ্ভুত ভয়ঙ্কর। আমি বেশিক্ষণ তাকাতে পারলাম না। বললাম, মা, এটা কি এঁকেছো তুমি? তোমার মা এমন দেখতে ছিল না, ও অনেক সুন্দরী ছিল। আমার কথা শুনে ওরও হাসলো, যেন আমি ভুল বলেছি। ওর খাতায় দেখলাম এই মহিলার আরও অনেক ছবি আঁকা। তবে অদ্ভুত ব্যাপার, সব ছবিতেই ও নীল শাড়ি এঁকেছে। আচ্ছা, আমি কি ওকে বলেছিলাম যে ওর মা নীল পছন্দ করতো? বলেছিলাম হয়তো। আমার মা আমার জন্য মেয়ে এঁকেছে, আগেও দেখেছি, যদিও আমি মানা করেছি তবুও। ওরও ইদানিং তার দাদির মতো আমাকে খালি ফোর্স করে নতুন একটা মা এনে দেওয়ার জন্য, যদিও তাকে এসব তার দাদি শিখিয়েছে। আসলে মা তো, তাই আমাকে সুখী দেখতে চায়, ভাবে দ্বিতীয়বার বিয়ে করলে আমি খুব সুখী হব। অবশেষে দ্বিতীয় মায়ের আবদারের কাছে হার মেনে গেলাম সেই মেয়ের সাথে দেখা করতে। যাওয়ার সময় আমরা অরুর স্কুল পড়ে, তাই ভাবলাম অরুকে স্কুল থেকে নিয়ে যাই আমার সাথে। যেই ভাবা সেই কাজ। আমাকে আর অরুকে দেখে পাত্রী খানিকটা ভরকে গেল। আমি বললাম, আসলে আমি তো আর একা নই, আমার সাথে বিয়ে হলে আপনাকে ইনস্ট্যান্ট মা হতে হবে, তাই মেয়েকে নিয়ে আসলাম। আগেই বলছি, অরু অন্য বাচ্চাদের মতো নয়, সে একটু বেশিই বোঝে।
আমরা কথা বলছি দেখে সে হেঁটে দূরে সরে গেল। অরুকে মনে হয় পাত্রীর বিশেষ পছন্দ হয়নি। সে কেমন ভ্রু কুঁচকে অরুর দিকে দেখছিল। তার চাহনিতে আমি ভীষণ কষ্ট পেলাম। বললাম, আমার মা দেখতে সুন্দর না হলে ওর অনেক গুণ আছে। সেই মেয়ে আমার কথা শুনে শুকনো ধরনের হাসি দিল। সে হাসি দেখে আমার গা জ্বলে গেল। মন চাইলো এক্ষুনি বলি, আপনার মতো থার্ড ক্লাস মেয়েকে আমি মরে গেলেও বিয়ে করব না। কিন্তু নিজেকে আটকালাম। মেয়েটা তো আর সরাসরি কিছুই বলেনি, তাই না? ফেরার পথে গাড়িতে অরুকে বললাম, আন্টিটা অনেক সুন্দর ছিল, তাই না বাবা? আমি বললাম, হুম, বলেছে তোমাকে। শাকচুন্নির মতো লেগছিল। আর চয়েস কি খারাপ! কি ক্যাটকেটে রঙের ড্রেস পরে এসেছে দেখছো? হঠাৎ অরু মুখ টিপে হেসে বলল, কেন, তুমি কি আশা করেছিলে নীল রঙের শাড়ি পরবে? আমি অরুর দিকে তাকিয়ে রইলাম। ও মাঝে মাঝে আমাকে অবাক করে দেয়। অরু খানিকক্ষণ চুপ থেকে বলল, বাবা, একটা গল্প শোনো। আমি বললাম, আজ তুই শোনা, আমি তো রোজ গল্প শোনাই। সে বলল, আমার গল্প তোমার ভালো লাগবে না। আমি বললাম, লাগবে খুব, বল। অরু বলতে শুরু করলো, জানো বাবা, আমার ক্লাসমেটরা আমাকে নিগ্রো ডাকে। আমার গায়ের রং নিগ্রোদের মতো কালো, ঠোঁট মোটা, চোখ ছোট, আর চুলগুলো কোঁকড়ানো, তো তাই। এতে কিন্তু আমার নিজের জন্য খারাপ লাগে না, বরং ওদের জন্য খারাপ লাগে। ওরা কত বোকা! বাইরেটা দেখে মানুষ কি সুন্দর অসুন্দর বলে সংজ্ঞায়িত করে। এই বোকামি দেখে খারাপ লাগে। মোট কথা, আমাকে আল্লাহ খুশি হয়ে যেভাবে বানিয়েছে আমি সেভাবেই খুশি। কিন্তু প্রথমটা মেয়ে ছিল, জানো, আমার মতো সমাজের চোখে অসুন্দর। সে এর জন্য অনেক কষ্ট পেত। অবশ্য তারও দোষ নেই। তার গ্রামের লোকেরা তাকে নিয়ে নানান কথা বলতো। ছোট থেকে সে শুনেছে তাকে কেউ বিয়ে করবে না, বাবা মায়ের বোঝা। এসব শুনতে শুনতে সে কিশোরী বয়সে একবার সুইসাইড এর চেষ্টা করে। তারপর ওরও দীর্ঘশ্বাস ফেলল, বলল, ক্লান্ত লাগছে, অন্য কখন বলবো। আমি বললাম, কী সব গল্প যে বলিস তুই, মিনিংলেস। সৌন্দর্য শুধু অভ্যন্তরীণ নয়, বাহ্যিক সৌন্দর্যের কোনো দাম নেই। একদিন তো চামড়া ঝুলে যাবে। ওরু হঠাৎ তার ব্যাগ থেকে একটা আর্টের খাতা বের করলো। একটা ছবি দেখালো আমায়। ও গ্ল্যামার ছবি এঁকেছে, একদম হুবহু গ্ল্যামা। দুধে আলতা গায়ের রং, নীল চোখ। আমার বুকটা ধক করে উঠল। কতদিন পর দেখলাম আমার নীলাঞ্জনাকে। কিন্তু অরু তো ওকে দেখেনি, তবে কিভাবে আঁকলো? সেই প্রশ্ন করার আগে অরু বলল, বাবা, তুমি মাকে অনেক ভালোবাসো, তাই না? আমি বললাম, হ্যাঁ, অনেক। অরু আর আঁকার ছবিটা দেখিয়ে বলল, এমন সুন্দর দেখতে বলে ভালোবাসো? যদি এমন না হতো, একবার এর আগে যে এঁকেছিলাম একটা ছবি ওরকম হতো যদি দেখতে, তবে ভালোবাসতে? অরুও ওর মায়ের মতো হয়েছে, যাকে কাছ থেকে দেখেও বোঝা যায় না। শুধু এটুকু বোঝা যায় যে ওর মধ্যে এমন কিছু আছে যা অন্যদের মধ্যে নেই। আমার খুব কৌতূহল হলো, কী ব্যাপার গ্ল্যামা আমার থেকে লুকাতো, আর অরু কি কিছু লুকায়? আমি এক ছুটির দিনে অরুর মাথায় হাত রেখে বললাম, মা, তুমি অনেক ব্রিলিয়ান্ট। তুই আমার থেকেও বেশি জানিস। অরু হেসে বলল, কি যে বাবা, তুমি বলো না। আমি বললাম, অরু, আমি তো তোর বাবা, আমাকে কি সব কিছু শেয়ার করা যায় না? অরু খানিকক্ষণ গম্ভীর হয়ে থেকে বলল, বেশ, কি জানতে চাও বলো। আমি যদি তোমার প্রশ্নের উত্তর জেনে থাকি তাহলে অবশ্যই বলবো। আমি বললাম, আমার মনে হয় তোর মায়ের মধ্যে কিছু প্যারানর্মাল কিছু ছিল। অরু হেসে বলল, কেন তোমার এমন মনে হয়? আমি সে প্রশ্নের উত্তর না দিয়ে বললাম, আচ্ছা, কোনো মানুষের রক্ত কি নীল রঙের হতে পারে? অরু এবার শব্দ করে হেসে উঠল, বলল, বাবা, আমার বয়স মাত্র 10। তুমি আমাকে এত সিরিয়াসলি জিজ্ঞাসা করছো, মনে হচ্ছে আমি যেন মহাপণ্ডিত। আমি অরুর দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ও আমার করুণ দৃষ্টি দেখে বলল, মানুষের রক্ত আয়রন থাকার কারণে লাল হয়। এখন কারোর রক্ত যদি আয়রনের পরিবর্তে কপার থাকে, তাহলে তার রক্ত নীল হবে। আমি বললাম, তোর মায়ের শরীরে কি কপার ছিল? অরু বলল, আমি সেসব কিভাবে জানবো? আমি তো জাস্ট বইয়ে পড়েছি, তাই বললাম। আর মানুষের শরীরে কি কপার থাকা সম্ভব? কপার থাকলে তো মানুষ আর মানুষ থাকবে না, বিষমানব হয়ে যাবে। স্বাভাবিকভাবে বাইরে কোনো কিছু থাকা মানেই বিষাক্ততা। আমি বললাম, তুই আমাকে বলবি না, তাই না অরু? আমি 10টা বছর ধরে বুঝতে চাইছি, কিন্তু তুই আমাকে বুঝতে দিবি না। আমার আর অরুর কথার মধ্যে হঠাৎ আমার মা কল করলো। মা জানালো, যেই পাত্রীকে দেখে এসেছিলাম আমি আর অরু মিলে তারা রাজি হয়েছে। আমি বললাম, রাজি হলেই বা কি, আমি তো রাজি নই। মা আমাকে বারবার বুঝাতে লাগলো। আমি বা কিভাবে মাকে বুঝাই সম্পর্ক জড়ানো আর সেটা কন্টিনিউ করা তো এক কথা না।
আমার সাথে না পেরে অরু শরণাপন্ন হলো। অরু এবার আমাকে পুরোদমে রাজি করানোর চেষ্টা করতে লাগলো। সে বলল, কেন তুমি রাজি হচ্ছ না আমার জন্য? আমি কি সারা জীবন তোমার সাথে থাকবো? তোমার ভাই বোন সবার সংসার আছে, তোমার নেই? তোমার যখন বয়স বাড়বে তখন তোমাকে কে দেখবে? তোমার তো বাঁচার কোনো অবলম্বন নেই। আমি বললাম, তুই আছিস, তুই দেখবি ফিউচারে আমাকে। অরু বলল, আমি কিভাবে দেখব? আমি তো থাকবো না বেশি দিন। আমার বুক কেঁপে উঠল। কি বলে এই মেয়ে? পরে মনে পড়ল গ্লেমাও এরকম বলতো। আমি জিজ্ঞাসা করলাম, তুই থাকবি না মানে কি? কেন এমন বলিস? তোরা মামে আমাকে পেন দিয়ে কী লাভ বল? অরু বলল, বাবা তুমি জানতে চাও কি অস্বাভাবিক ব্যাপার মায়ের মধ্যে ছিল, আমার আবার আমার মধ্যেও আছে, তাই না? আমি বললাম, হ্যাঁ। অরু বলল, তবে কথা দাও তুমি দাদির কথা শুনবে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, অরু বলল, তোমাকে কথা দিতেই হবে। আমি রাজি হলাম। অরু বলল, আমি যখন ছোট্ট ছিলাম তখন কেউ আমাকে যত্ন করতো না যতটা আমার মনে পড়ে। তুমি অফিসে থাকতে আর সবাই আমাকে দূরে সরিয়ে রাখতো। তখন আমি দেখতাম কেউ একজন আমাকে রোজ সঙ্গ দেয়, আমাকে হাসায়, আমার সাথে খেলে। ধীরে ধীরে বুঝলাম তাকে শুধু আমিই দেখি। তার পরনে থাকতো নীল শাড়ি। সে বিশেষ সুন্দরী ছিল না, কিন্তু হঠাৎ হঠাৎ সে বদলে যেত, চেহারা পাল্টে যেত। আমি কিছু বুঝতাম না। তবে এখন আর আমি তাকে দেখি না। না না, তোমাকে জানায়নি, কিন্তু আমাকে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছেন। সাইকিয়াট্রিস্টের মতে আমি স্কিজোফ্রেনিয়ার প্রাথমিক স্তরে আছি, তাই এসব উদ্ভট জিনিস কল্পনা করি। কিন্তু আমাকে ওষুধ দিয়েছেন আর আমি ঠিক হয়ে গেছি। কাহিনী শেষ। আমি বললাম, তুই তোর মার ছবি হুবহু এঁকেছিস কিভাবে? ও বলল, মায়ের পাসপোর্ট ছবি দেখে আইডিয়া করে এঁকেছি। আমি বললাম, তাহলে প্রথমে কার ছবি এঁকেছিলি? এটা তোর মা? অরু হেসে বলল, আরে বাবা, এটা আমার কল্পনা বন্ধু, যাকে আমি ছোটবেলায় দেখতাম তার ছবি এঁকেছি। আমার মনে হয়েছিল আমার মাও বুঝি এমন হবে। আমি জানি অরু আমাকে মিথ্যে বলছে, তবুও জিজ্ঞাসা করলাম, তোর মা অন্যরকম ছিল কেন? অরু বলল, আমি তোমাকে একটা বাস্তব কাহিনী বলি, শোনো। এটা আমাদের মিস ক্লাসে বলছে। আরও অনেক বছর আগের কথা। আমেরিকার ফার্গো শহরে প্রথম কুৎসিত তরুণী ছিল। সে সবসময় প্রার্থনা করতো যেন সে সুন্দরী হয়ে যায়। একদিন সত্যি সত্যি সে ঘুম থেকে উঠে দেখলো সে চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। কিন্তু তার পরিবার মানতে পারলো না এটা। তখন তো আর প্লাস্টিক সার্জারি ছিল না, কিন্তু অনেক পুরনো কথা, সিক্রেট বলে টলে সে পরিবারকে কনসিভ করতে পারলো। যদিও পাড়া প্রতিবেশীরা মানেনি ব্যাপারটা, কিন্তু মেয়েটা দারুণ খুশি হলো। কিন্তু আস্তে আস্তে সে অনুভব করলো তার মধ্যে চেহারা ছাড়া আরও অনেক কিছু পরিবর্তন চলে এসেছে। আধ্যাত্মিক ক্ষমতা যাকে বলে। আবার সে যখন খুব বেশি ব্যথা পায় তখন তার আগের চেহারায় ফিরে যায়। আমি অরুকে বললাম, তোর বানানো কাহিনী অফ করতে। অরু হেসে বলল, বাবা, আমার কি মনে হয় জানো, মাও বেশি যন্ত্রণা পেলে আগের রূপে ফিরে যেত। তাই মনে হয় আমি হাওয়ার সময় দরজা বন্ধ করে রেখেছিল, যাতে তুমি তার আসল রূপ না দেখো। তার হয়তো ধারণা ছিল তাকে ওভাবে দেখলে তুমি আর তাকে ভালোবাসবে না, প্রতারক ভাববে। আমি বিরক্ত হয়ে বললাম, কি আসল রূপ নকল রূপ বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। আর আসল রূপ নকল রূপ এসব তোর মায়ের মধ্যে আসবেই বা কেন? অরু বলল, মনে হয় না মা এমন কিছু সাহায্য নিয়েছিল সুন্দরী হতে? আমি বিরক্ত হয়ে বললাম, কিসের সাহায্য? অরু বলল, বাবা, অবর্তমানে মানুষ চাঁদে পা রেখেছে। এই যুগে প্যারানর্মাল ব্যাপার কেউ বিশ্বাস করে না, তাদের কাছে হাস্যকর লাগে, কিন্তু তবুও সত্যি এটাই প্রকৃতির রহস্য পছন্দ করে। তাই হাজার হাজার প্যারানর্মাল ঘটনা চারিপাশে। এগুলো আমরা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করি না, কিন্তু আসলেই কি পুরোপুরি ব্যাখ্যা করতে পারি? আমি বললাম, এসব কথা ছাড়, আমি বিশ্বাস করব তুই যা বলবি। বল, তোর মা কিসের সাহায্য নিয়েছিল যে সে বদলে যেত? অরু বলল, আমি যদি বলি নাল কাঁকড়ার, তবে বিশ্বাস করবে? আমি অবাক হয়ে বললাম, কি? ওর বলল, আমাকে মা বলেছিল সে যখন 13 বছর বয়সী তখন সে রাগ করে নাল কাঁকড়ার বিষাক্ত অংশটা কেটে খেয়েছিল। এরপর শ্বাসকষ্ট উঠে সেন্সলেস হয়ে গিয়েছিল। লোকজন দেখলো সে মারা গেছে, কিন্তু আসলে নয়। এর পরবর্তী সময় হঠাৎ করে আস্তে আস্তে অন্যরকম হয়ে গেল। আর জানো বাবা, এই প্রাণীর রক্ত নীল। আমি অরুর কথা শুনে না রেখে পারলাম না, বললাম, তো তাতে কি? মানুষ তো কাঁকড়াই খায়, আর তোর মা তো কাঁকড়া কই পেল?
সে বলল, সেটা তো তাকে তার মা বলেনি। আমি নিজেই পরবর্তী সময়ে অরুকে ডাক্তার দেখালাম। ডাক্তার বলল, এসব বিক্ষিপ্ত মনের চিন্তাভাবনা, কল্পনা সে তার মাকে ভেবেছে। আমিও ডাক্তারের কথাই মেনে নিলাম। পরবর্তীতে সবার কথাই বিয়েটা করতেই হলো। যার সাথে আমার বিয়ে হয়েছে সে আসলে ততটা খারাপ নয়। অরুকে সে যথেষ্ট ভালোবাসে, যদিও অরু আমাদের সাথে থাকে না। অরুকে আমি এখনও যথেষ্ট সময় দিই। সব মিলিয়ে আমরা ভালো আছি। পরিশিষ্ট অরুর বাবার মতো অরুও মানতে চায় সে যে ছোট্টবেলায় তার মাকে দেখত সেই সবটাই তার সাবকনসিয়াস মাইন্ডের কল্পনা। কিন্তু এটা সে ভাবতে পারে না, কারণ সে দেখেছে তার রক্তের রং ইদানিং নীলচে হয়ে গেছে। কিন্তু কেন? তার মা অস্বাভাবিক ছিল, তাই কিছুটা অস্বাভাবিক সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু প্রকৃতির অস্বাভাবিকরা বেশি দিন টিকে থাকতে পারে না, কারণ প্রাকৃতিক স্বাভাবিক নিয়মে চলে। তাই অরু বুঝতে পারে অরু বেশি দিন বাঁচবে না। তাই তো অরু চাইতো তার বাবা সুখী হোক, নতুন জীবন শুরু করুক, কোনো অস্বাভাবিকতার মায়ায় আটকে না থাকুক। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।